নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ বাস্তবায়ন হবে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ডিসিদের কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার। আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। ডেঙ্গু মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ। কওমি মাদ্রাসাকে নীতিমালায় আনার ঘোষণা। অনিয়ম পেলে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনা মন্ত্রীদের। ডেঙ্গু যাতে আক্রমণ না করতে, ডেঙ্গু তো আমরা চিকিৎসা করে বাঁচাইতে পারবো না, প্রিভেন্টিভ আমাদের মেজার নিতে হবে। কওমি মাদ্রাসার তাদের প্রতিনিধির সাথে আমরা বসেছি এবং তাদের ইকুইভ্যালেন্সি ডিগ্রি যেটা হওয়ার সেটা আমরা কথা বলেছি। কোনো সুনির্দিষ্ট অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে বলেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে ৩২ জনকে হত্যার প্রমাণ। ৭ জনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল। আসামি হচ্ছে অর্থের যোগানদাতারাও, জানালেন চিফ প্রসিকিউটর। হ্যাঁ ভোট দিতে বলে ক্ষমতা এসে গণভোট অস্বীকার করাই প্রতারণা। ফ্যাসিবাদের পথেই বিএনপি, অভিযোগ ১১ দলের। জন আকাঙ্ক্ষা পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি। হাম উপসর্গে আরও ১০ জনের মৃত্যু। হাসপাতালে ভর্তি ১২৫০। প্রভাব পড়ছে শিশুর মানসিক স্বাস্থ্যেও। অভিভাবকদের বেশি সময় দিয়ে বাড়তি যত্নের পরামর্শ। পানিতে তলিয়ে কষ্টের ফসল, হাওরে বেশি দামেও মিলছে না শ্রমিক। রোদ না থাকায় নষ্ট হচ্ছে শত শত মন ধান। ক্ষতিগ্রস্তদের ৩ মাসের খাদ্য সহায়তা দেবে সরকার। এবং পশ্চিমবঙ্গের মসনদে মমতার প্রত্যাবর্তন নাকি বিজেপির সূচনা, জানা যাবে কাল। জয় নিয়ে আশাবাদী ২ শিবিরই। ফল ঘোষণা ঘিরে নজিরবিহীন নিরাপত্তা। নির্বাচন ইশতেহার ও সই করা জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন ও জনগণের সেবা নিশ্চিতে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। সকালে ৪ দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করে দুর্নীতির বিরুদ্ধে সরকারের আপোষহীন অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর প্রথম জেলা প্রশাসক সম্মেলন। রোববার সকালে সচিবালয় থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন ৪ দিনের সম্মেলন। জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর সাফল্য কামনা করছি এবং এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে সরকারে প্রতিফলন ঘটে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে প্রশাসনের প্রতিটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেবে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন সরকার প্রধান। জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি। সবসময় নিজেদের পছন্দের পদে পদায়ন কিংবা পোস্টিং পাওয়ার মানসিকতাই কিন্তু জনপ্রশাসনকে হয়তোবা দুর্নীতিপরায়ণ এবং অপেশাদার করে তোলার অন্যতম একটি কারণ, এটি আমি মনে করি। নির্বাচনী ইশতেহার ও জনগণের সামনে সই করা জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, ভিন্নমত থাকলেও জাতীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি। সবার আগে দেশের স্বার্থ। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর। দুর্নীতির বিরুদ্ধে সরকারের আপোষহীন অবস্থান ও জবাবদিহিতা নিশ্চিতের কথা জানান প্রধানমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার। সেটি হচ্ছে আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ও অবৈধ মজুতদারের বিরুদ্ধে নিয়মিত বাজার মনিটরিং ও ভোগান্তিহীন সেবা নিশ্চিতে দৃশ্যমান মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মোবাইল কোর্ট পরিচালনা কার্যকর, নিয়মিত এবং দৃশ্যমান। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। এসব নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদুর রহমান। যাচ্ছি তার কাছে। আমরা যদি একটু বলি যে এই সরকারের প্রথম ডিসি সম্মেলন, সেক্ষেত্রে আলোচনায় আসলে গুরুত্ব পেল কোন কোন বিষয়?
এবার যেহেতু প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রথম ডিসি সম্মেলন, এটাকে অনেকেই অন্যভাবে দেখেছে এবং এটা নিয়ে সবার আগ্রহ ছিল অনেক বেশি। যারা ডিসি হিসেবে এখানে এসেছেন তারাও তাদের প্রস্তাবনাও কিন্তু সেরকমই দিয়েছিলেন, প্রায় 2000-এর মতো প্রস্তাবনা দিয়েছিলেন। সেখান থেকে আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে মাত্র 498টি। তো এটি নিয়ে অনেক বেশি সবার আগ্রহ ছিল, প্রধানমন্ত্রী কি বলেন, কি নির্দেশনা দেন, এটি সবাই আসলে তাকিয়েছিল। তো আজকে বেশ কিছু নির্দেশনা দিয়েছে, সেগুলো আমরা একটু দেখতে চাই। ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে বিরোধী দলের পক্ষ থেকে বারবারও কিন্তু আলোচনা করা হচ্ছিল যে ইশতেহার বিএনপি ঘোষণা করেছে এবং সই করা যে জুলাই সনদ, সেটি নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ করা হচ্ছিল বিরোধী দলের পক্ষ থেকে, যে বিএনপি তাদের যে ইশতেহার ঘোষণা করেছে সেটি নিয়েই তারা আসলে বিভিন্নভাবে তারা বাস্তবায়ন করতে চায় না, বা জুলাই সনদ তারা যে সই করেছে ঠিকই সেটা বাস্তবায়ন করতে চায় না। সেটি নিয়ে কিন্তু আজকে ডিসিদের উদ্দেশ্য করে পাশাপাশি সারা বাংলাদেশকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী যে ইশতেহারের প্রত্যেকটি দফা তারা বাস্তবায়ন করবে বিএনপি সরকার। পাশাপাশি সই করা জুলাই সনদ যেভাবে করা হয়েছে তারা যতটুকু সম্ভব সেভাবেই তারা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবেন, এই বিষয়ে প্রধানমন্ত্রী আজকে আশ্বস্ত করেছেন। তিনি ডিসিদের গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলেছেন সেটি হচ্ছে যে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ডিসিদের কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন যে এই যে দেশ যে কিভাবে চলবে, দেশের যে ভাবমূর্তি সরকারের সেটি নির্ধারণ করে প্রত্যেকটি বিষয়ের উপরই প্রত্যেকটি পদই আসলে সরকারে যারা থাকে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টির জন্য তারা আসলে সেই বিষয়ে কাজ করার জন্য। আমরা আবারও আপনার কাছে আসবো। এখানে নারী যে সংরক্ষিত আসনে মন্ত্রীরা রয়েছেন, তার এই এমপিরা রয়েছেন, তাদের শপথ অনুষ্ঠান হচ্ছে, আমরা সেখানে একটু যুক্ত হব। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের শপথ অনুষ্ঠান চলছে, আমরা সরাসরি যাচ্ছি সেখানে, এরপরে আমরা আবারও আলোচনা আসবো। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। আপনারা অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শপথ অনুষ্ঠানে আমরা এতক্ষণ সরাসরি সংযুক্ত ছিলাম। আবারও যাচ্ছি আমাদের রাতের সময়ের যে নিয়মিত আয়োজন, সেই আলোচনায়। মাসুদ, আমরা আলোচনা করছিলাম যে একটা রেজিমের পরিবর্তনের পরে অনেকদিন পরে অন্য একটা সরকারের সাথে ডিসিদের সাক্ষাৎ, এবং সেই ক্ষেত্রে অনেক ডিসি নতুন এসেছেন, তারা সেই ক্ষেত্রে নাগরিক সেবাটা কিভাবে দিবেন। আগে আমরা নানা কিছু শুনেছি যে সেখানে কেবল সরকারের কথাই হতো, নাগরিকরা খুব উপেক্ষিত থাকতো। এবার নতুন কি আসছে নাগরিক সেবায়? আমরা এই বিষয়ে আলোচনা করব। এর আগে প্রধানমন্ত্রী যেভাবে জেলা প্রশাসক সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন, ঠিক একইভাবে বিভিন্ন মন্ত্রণালয়ে যারা মন্ত্রীরা আছেন তারাও বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। সে বিষয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, আলোচনার শুরুতে সেটি দেখে আসতে চাই। জেলা প্রশাসকদের দেয়া প্রায় 2000 প্রস্তাবের মধ্য থেকে 498টি প্রস্তাবের উপর আলোচনার লক্ষ্যে শুরু হয়েছে এবারের ডিসি সম্মেলন। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে সম্মেলনের প্রথম দিনের কার্য অধিবেশনে ডিসিদের নানা নির্দেশনা দেওয়ার কথা বলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা। সামাজিক সুরক্ষা কর্মসূচি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্বিক পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ডিসিদের
ডিসিদেরকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী। প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা পরিহার করতে হবে। সঠিক উপকারভোগীদের কাছে যাতে সেবা পৌঁছায় তা নিশ্চিত করতে হবে। জনগণের অভিযোগ শুনতে হবে। স্বাস্থ্য বিষয়ক কার্য অধিবেশন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি নেওয়া, ভেজাল ওষুধ বিক্রি বন্ধ সহ হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ডিসিদের। ডেঙ্গু তো আমরা চিকিৎসা করে বাঁচাইতে পারবো না, প্রিভেন্টিভ আমাদের মেজার নিতে হবে। হামের টিকা তো চলছে, এর মধ্যে তো বললাম 81% আমরা টার্গেট কভার করে দিয়েছি। এদিকে কওমি মাদ্রাসাকে নীতিমালার আওতায় এনে সাধারণ শিক্ষার সমমান দিতে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তাদের প্রতিনিধির সাথে আমরা বসেছি এবং তাদের ইকুইভ্যালেন্সি ডিগ্রি যেটা হওয়ার সেটা আমরা কথা বলেছি। যেমন দাখিল, আলেম, এইচএসসি, ফাজিল ডিগ্রি, কামেল মাস্টার ডিগ্রি, ওদের শুধু দাওরাকেই বলা হয় মাস্টার ডিগ্রি। ওই লেভেলগুলোকে আমাদের ঠিক করতে হবে। কিছু কিছু জায়গায় টেকনিক্যাল এডুকেশন দিতে হবে। আমরা চাই না তারা আলাদা থাকে। আইন মন্ত্রণালয়ের অধীনস্থ কোনো প্রতিষ্ঠানে অনিয়ম দুর্নীতি পেলে মন্ত্রণালয়কে জানাতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী। এর অধীনস্থ যে সমস্ত ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলোতে কোনো সুনির্দিষ্ট অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে বলেছি। অনিয়ম বন্ধে কার্যকর উদ্যোগ তদারকি করারও নির্দেশনা দেন আইনমন্ত্রী। এইটা যাতে না হয় সেটা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, যেমনটি প্রতিবেদনে দেখছিলাম এ বিষয়ে আরো কিছু তথ্য আছে আমার কাছে। মন্ত্রী আসলে কি নির্দেশনা দিলেন, আর একটা হচ্ছে সে সময় আর কি আলোচনা হলো, সেগুলো আমরা একটু বলবো। ডিসি সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী যেই নির্দেশনাটি দিয়েছেন, তিনি বলেছেন ডেঙ্গু মোকাবেলায় আগাম প্রস্তুতির জন্য সবাইকে যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কর্মকর্তা আছেন তাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন। কারণ হাম নিয়ে সরকার অনেক বেশি ভুগেছে এবং হাম নিয়ে নানা ধরনের আলোচনা হয়েছে, সরকারকে নানাভাবে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। সেটি যাতে ডেঙ্গুর ক্ষেত্রেও না হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যারা আছেন তাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন। এবং মাদ্রাসা নীতিমালার আওতায় আনা হবে মাদ্রাসাকে। কওমির বিষয়ে তিনি বলেছেন যে শিক্ষামন্ত্রী মূলত এই কথাটি বলেছেন যে কওমি মাদ্রাসা যে শিক্ষা ব্যবস্থা সেটিকে সাধারণ শিক্ষা ব্যবস্থার সাথে কিভাবে সমন্বয় করা যায়, পাশাপাশি এই কওমি মাদ্রাসার সাথে যে আমাদের যে সাধারণ শিক্ষাক্রম রয়েছে সেটিকে কিভাবে সমন্বয় করা যায় এই বিষয়গুলো নিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, যেটি নিয়ে আলোচনা চলছে। অবশ্যই একটি কাঠামোর মধ্যে আনা হবে। অনিয়ম পেলে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী। আজকে আইনমন্ত্রীও করার কথা বলেছেন। তিনি বলেছেন যে কোনো ধরনের অনিয়ম যেখানেই পাওয়া যায় আইন মন্ত্রণালয়ের অধীনে যেই জায়গাগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তাতে সরাসরিভাবে তাদেরকে জানানো হয় মন্ত্রণালয়, এবং তিনি জানালে করা যে ব্যবস্থা সেটি কিন্তু তারা নেবেন বলে আইনমন্ত্রী নির্দেশ দিয়েছেন। রাব্বি, এই ছিল আসলে আমার কাছে আজকে ডিসি সম্মেলন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। মাসুদ, দর্শককে ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ডিসি সম্মেলনের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদুর রহমান। এদিকে অন্তর্বর্তী সরকার জেলা প্রশাসকদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি অভিযোগ করে আক্ষেপ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নির্বাচিত সরকার সেই প্রথা আবারও চালু করায় ধন্যবাদ জানিয়েছেন তিনি। রোববার রাতে বঙ্গভবনে জেলা প্রশাসক সম্মেলনে একথা বলেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় জনগণের কল্যাণে নেয়া সরকারের বিভিন্ন উদ্যোগের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে নির্দেশনা দিয়েছেন তিনি। এ সময় অবৈধ জ্বালানি মজুত রোধ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং সহ অন্যান্য কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপ্রধান। নির্বাচিত হওয়ার পরে আপনাদের সঙ্গে বছরে একবার রাষ্ট্রপতি মিলিত হন, কিন্তু গত বছর যে সরকার ছিল ক্ষমতায় তারা রাষ্ট্রপতিকে বঞ্চিত করেছে। আমি দুঃখের সঙ্গে আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। এক যুগ আগে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ৭ জনের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এই মামলায় আসামি হচ্ছে অর্থের যোগানদাতারাও। ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে জড়ো হন হাজারো মানুষ। দিনভর উত্তেজনা সহিংসতার পর সমাবেশ ছত্রভঙ্গ করতে গভীর রাতে অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। অন্ধকারের মধ্যে প্রাণ যায় অনেকের।
একযোগেও বিচার পায়নি ভুক্তভোগী পরিবার। আওয়ামী লীগ সরকারের পতনের পর শুরু হয় তদন্ত কার্যক্রম। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরেই এ পর্যন্ত ৩২ জন নিহতের তালিকা পাওয়া গেছে। দলবদ্ধভাবে এবং প্রি প্ল্যান্ড ওয়েতে তাদের উপরে আক্রমণ করলো। সেখানে প্রায় ৩২ জনের বেশি লোক অন দ্য স্পট মারা গেল। নারায়ণগঞ্জে নিহত হলো, চট্টগ্রামে নিহত হলো। এই ঘটনাটাকে আমি অগ্রাধিকার বেসিসে এবং বিশেষ প্রায়োরিটি দিয়ে আমি তদন্ত কাজ শুরু করি। চিফ প্রসিকিউটর জানান, মামলার তদন্ত প্রায় ৯০% সম্পন্ন। বাকি কাজ শেষ করে শিগগিরই দেয়া হবে তদন্ত প্রতিবেদন। প্রায় ৯০% কাজ, তদন্ত কাজ এটা প্রায় শেষ হয়ে গেছে। চট্টগ্রামের কিছু ইনভেস্টিগেশন আমাদের বাকি আছে। তদন্ত কাজটা শেষ হয়ে গেলেই আমরা আশা করি যে আমাদের কাছে রিপোর্ট চলে আসবে এবং রিপোর্ট আসার সাপেক্ষে আমরা হয়তো ফরমাল চার্জ দিয়ে মামলার তদন্ত কাজও শুরু করতে পারবো। এই মামলায় বর্তমানে কারাগারে আছেন ৬ জন। আসামির তালিকায় রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আইন শৃঙ্খলা বাহিনীর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে গণভোট নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি, এমন অভিযোগ করে ১১ দলের নেতারা বলছেন, সংস্কার মেনে না নিয়ে ফ্যাসিবাদের পথেই হাঁটছে তারা। রাজধানীতে এনসিপির জাতীয় কনভেনশনে নেতারা আরও বলেছেন, জন আকাঙ্ক্ষা পূরণ না হলে আন্দোলন গড়ে তোলা হবে। জাতীয় নাগরিক পার্টির আয়োজনে জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনে রাজনীতিবিদ, বিশ্লেষক ও বিশিষ্টজনরা দিনব্যাপী বিভিন্ন সেশনে অংশ নেন তারা। রোববার বিকেলে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ক সেশনে আয়নাঘরের ভয়াবহতা তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর। ভয়ঙ্কর ছিল সেই আয়নাঘরগুলো, কিভাবে মানুষকে গুম করে রাখা হয়েছে, কিভাবে টর্চার করা হয়েছে, কিভাবে তাদেরকে এক্সিকিউট করা হয়েছে। আগামীতে যাতে এই ফর্মের কোনো অফেন্স আর বাংলাদেশে না ফিরে আসতে পারে, সেই কাঠামো আইনি, বিচারিক, সামাজিক, তথ্যগত সব কিছু আমাদেরকে নিশ্চিত করতে হবে। সমাপনী সেশনে ১১ দলের নেতারা বলেন, সংস্কার মেনে না নিয়ে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি। হাতে ভোট দিতে বলেছেন, তাহলে আমরা নিশ্চয়ই সুধারণা করব যে প্রধানমন্ত্রীর মুখে যা বলেছেন হাতে ভোট দিতে, উনিও তাহলে হাতে ভোট দিয়েছেন। তাহলে আপনি কি আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার দেওয়া ভোটের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করবেন? আপনার রায়কে আপনি ইগনোর করবেন? 4টি মৌলিক বিষয় যে কোনো মূল্যে আমরা আদায় করে ছাড়বো, এই দৃঢ় প্রত্যয় আমাদের লাগবে। আর না হলে এর পরের যে বিপ্লবটা হবে, সেই বিপ্লবের মধ্য দিয়ে বিএনপি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যাবে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। যারা সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে, তারা তাদের এই ভোটের প্রতিফলন না দেখলে তারা বসে থাকবে চুপচাপ, তারা এটা মেনে নেবে, এটা ভাবার কোনো কারণ নাই। এটা যদি অব্যাহত থাকে তাহলে রাজপথ, জনগণের আন্দোলনই কিন্তু একমাত্র আমাদের রাস্তা হয়ে দাঁড়াবে। সংস্কার বাস্তবায়নের দাবিতে দ্রুত মাঠ পর্যায়ে কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান এনসিপি নেতারা। তদন্ত ছাড়া কোনো কিছু না বলা। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে কারাবন্দী সাংবাদিকদের জামিন চাইলেন সাংবাদিক নেতারা। জবাবে তথ্য সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন, সাংবাদিকদের বিরুদ্ধে যে কোনো মামলা প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্যে আনা হবে। এদিকে সম্পাদক পরিষদ ও নোয়াবের অনুষ্ঠানে মন্ত্রী জানিয়েছেন, গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন অভিমুখে র্যালির আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। রোববার সকালে এ আয়োজনে যোগ দিয়ে মন্ত্রী জানান, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। পরে তথ্য ভবন মিলনায়তনে আলোচনা সভায় গণমাধ্যমে হামলার সুষ্ঠু বিচার এবং কারাবন্দী সাংবাদিকদের আইনি কার্যক্রম চালু রেখে জামিনের দাবি জানান সাংবাদিক নেতারা। স্বাধীনতার সময় 1971-এ এটাকে প্রত্যক্ষ করেছিলাম, আমরা 2025-এ এসে আবার প্রত্যক্ষ করলাম যে সংবাদপত্রের অফিস পোড়ানো হচ্ছে। ফলে আমাদের সামগ্রিক রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে এমন ধরনের কিছু পচন ধরেছে, আমরা গণমাধ্যমও সেটা থেকে মুক্ত না। আজকে যারা জেলখানায় আছেন তাদের বিরুদ্ধে হাজারো অভিযোগ থাকতে পারে, কিন্তু এরা খুনের মামলা দিলেন কেন? আর খুনের মামলা চলতে থাকবে কেন? তারা বিনা বিচারে আটক থাকবেন কেন? জবাবে মন্ত্রী জানান, সাংবাদিকদের নীতিগতভাবে সহায়তা দিতে আন্তরিক সরকার। বিনা অপরাধে আমরা কোনো সাংবাদিক কারাগারে থাকুক, আমরা তা চাই না। নীতিগতভাবে সমস্ত ধরনের সাংবাদিকদেরকে আইনের আওতায় যতটা সম্ভব
তাকে পেশাগত সহযোগিতা দেওয়া হবে। বিকেলে সম্পাদক পরিষদ ও নোয়াবের আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী বলেন, মুক্ত গণমাধ্যম নিশ্চিতে কমিশন গঠন করবে সরকার। তথ্য মন্ত্রণালয় থেকে একটা পরামর্শ কমিটি গঠন করতে চাই, যার লক্ষ্য হবে একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন তৈরি করা, এবং সেই পরামর্শ কমিটিটা তৈরি করতে চাই আপনাদের সকলের মতামতের ভিত্তিতে। এদিন টিআইবির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সমালোচনাকে ইতিবাচকভাবে দেখে বর্তমান সরকার। যেই জায়গায় মিডিয়া চলে গিয়েছিল, জার্নালিজম বলতে যা বোঝা গিয়েছিল, এই জায়গা থেকে মিডিয়াকে বেরিয়ে আসতে হবে। আপনার প্রত্যেকে খুব স্ট্রংলি সরকারের যে কোনো ধরনের সমালোচনা, যৌক্তিক সমালোচনা কন্টিনিউ করবেন। গণমাধ্যমের স্বাধীনতা, অপতথ্যের বিস্তার এবং জন আস্থা পুনর্গঠনে বিভিন্ন বিষয় উঠে আসে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায়। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। দেশের পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের মরদেহবাহী বিমান ঢাকায় পৌঁছাবে কাল। বুধবার নাহিদা বৃষ্টির জানাজা। 2 শিক্ষার্থী খুনের ঘটনায় প্রবাসীদের শোক। হাম সংক্রমণের খবর। হাম উপসর্গে 24 ঘন্টায় মারা গেছে আরও 10 জন। হামের প্রাদুর্ভাবে ঝুঁকি বাড়ছে শিশুদের মানসিক বিকাশেও। দেখা দিচ্ছে খিটখিটে মেজাজ আর অতিরিক্ত কান্নার প্রবণতা। প্রায় নির্মূল হওয়া হামের তাণ্ডবে বিপর্যস্ত দেশ। 2 মাসের কম সময়ে কেড়ে নিয়েছে প্রায় 300 শিশুর প্রাণ, আক্রান্ত প্রায় 40,000। দীর্ঘদিন জ্বর সহ শিশুর শারীরিক জটিলতার প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যেও, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, বাধা পড়ছে সামাজিক বিকাশেও। হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের অভিভাবকরা জানান, আক্রান্ত হওয়ার পর থেকে পরিবর্তন হতে থাকে স্বাভাবিক আচরণ। দেখা দেয় খিটখিটে মেজাজ, কান্নাকাটির প্রবণতা। যখন অতিরিক্ত মাত্রায় জ্বর থাকে তখন ও লাথি ঘুষি মানে পাশে আবার ক্যানেল ধরে টান মারে। জ্বর কারণে কেয়ার করলে যেত না, বুঝতো না, খাইতো না, মেজাজ খিটখিট হয়ে গেছে। এখন পর্যন্ত তেমন একটা সুবিধা হয় না। চিকিৎসকরাও বলছেন, আক্রান্ত শিশুদের শারীরিক আচরণে আসছে পরিবর্তন। এতে মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার। একটা বাচ্চা মিজেলস আক্রান্ত হচ্ছে, সেই ব্যাপারটা সে খেতে পারছে না, হাসপাতালে ভর্তি হচ্ছে। এটা যেমন রোগীর শিশু বাচ্চার উপর যেন মনস্তাত্ত্বিক একটা চাপ ফেলে, প্লাস রোগীর সাথে যারা আছে তাদের উপর একটা মনস্তাত্ত্বিক একটা চাপ ফেলে, আর্থিক মানসিক সব দিক দিয়ে আসলে একটা চাপ তৈরি করে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু শিশু নয়, অভিভাবকদের অতিরিক্ত আতঙ্কও প্রভাব ফেলছে শিশুর ওপর। তাই আতঙ্কিত না হয়ে শিশুদের বেশি করে সময় দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। বাচ্চারা খুব বলতে চায়, প্যানিকের মতো আচরণ করে বা ভয় পায়, তাহলে তাদের কথাগুলো শুনুন, কি বলতে চায়, কেন ভয় পাচ্ছে, কোন বিষয়ে মনের মধ্যে কি চলে, সে অনুযায়ী সমাধানের চেষ্টা করুন। কোয়ালিটি টাইমটা খুবই গুরুত্বপূর্ণ শিশুর কথা বোঝার জন্য। আপনি যদি শিশুর সাথে গুরুত্ব সহকারে 5 মিনিট কথা বলেন, অনেক ইফেক্টিভ। সময় মতো শিশুদের টিকাদান, সচেতনতা এবং মানসিক সহায়তা নিশ্চিত করা গেলে শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। উজানের ঢল ও বৃষ্টিতে হাওরের পানিতে তলিয়ে কৃষকের কষ্টের ফসল। কোনো রকমে ফসল ঘরে তুললেও রোদ না থাকায় নষ্ট হচ্ছে শত শত মন ধান। ক্ষতিগ্রস্তদের 3 মাসের খাদ্য সহায়তা দেবে সরকার। পানিতে তলিয়ে গেছে কষ্টে বোনা মনকে মন ধান। বিপর্যয়ের মুখে পড়ে কৃষকদের দুর্ভোগ যেন কমছেই না। সুনামগঞ্জে দেখার হাওর সহ বেশ কয়েকটি এলাকার অন্তত 16,500 হেক্টর জমির পাকা ধান এখনও পানিতে তলিয়ে রয়েছে। এর মধ্যে কয়েকদিন ধরে নেই রোদের দেখা। এ অবস্থায় অনেকেই ঘরের মেঝেতে ধান বিছিয়ে ফ্যানের বাতাসে শুকানোর চেষ্টা করে যাচ্ছে। রোদে শুকাতে না পারায় কারো কারো ধান পচে নষ্ট হয়ে গেছে। ধান কাটছে 10-12 দিনে পড়তেছে, ধান যে ফস্তা আছে, ধান তো বোমাই যাইতে পারতেছে না, ধান গেরায় যাইতেছে গা, একটা দানা শুকাইতাম পারতাছি না। নেত্রকোনাতেও হাওর সহ নিচু এলাকার বোরো ধান পানিতে তলিয়ে থাকায় জমিতেই পচে যাচ্ছে। কোনো রকমে ধান কিছু কাটলেও শুকানো নিয়ে বিপাকে তারা। হারভেস্টার মেশিনে যদি আজকে তেলের সংকটটা না থাকতো, তাহলে অবশ্যই যেগুলা ক্ষেত আছে সবগুলাই কিন্তু কাটতে পারতো। এদিকে অতিবৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নদ নদী ও হাওরে পানি বাড়ছে। এই পর্যন্ত 2160 হেক্টরের বোরো ফসল পানির নিচে। চড়া দামেও পাওয়া যাচ্ছে না ধান কাটার শ্রমিক। কিশোরগঞ্জের হাওরে প্রায় 10,000 হেক্টর জমির বোরো ধান পানিতে নিমজ্জিত। এখন পর্যন্ত কাটা হয়েছে 60 ভাগ জমির ধান। এ অবস্থায় হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 মাস খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর। আগামী 3 মাস
তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করব এবং কিছু আর্থিক সহায়তা দান করব। এছাড়া উজানের ঢলে জামালপুর পৌর এলাকার 11 নম্বর ওয়ার্ডের শেখের ভিটা ও পূর্ব বাগেরহাটার অন্তত 2 শতাধিক পরিবার এখনও পানিবন্দী। হাঁটু পানি মারিয়েই গন্তব্যে যেতে হচ্ছে অনেককে। দেখা দিয়েছে সাপের আতঙ্ক। দুদিনে সাপ কেটেছে 4 জনকে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সিলেটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল পিকআপ ভ্যানের 8 যাত্রীর। তারা সবাই নির্মাণ শ্রমিক। ট্রাকের হেলপার আটক হলেও পালিয়ে গেছে চালক। রোববার সকাল 6টা সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় দিনের শুরুতেই ঘটে যায় হৃদয় বিদারক এক ঘটনা। কাঁঠাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে শ্রমিকবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুহূর্তে থেমে যায় কয়েকটি জীবনের গল্প। ঘটনাস্থলে প্রাণ হারান 4 জন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও 4 জনের মৃত্যু হয়। আহতদের অনেকে গুরুতর অবস্থায় ভর্তি আছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। আমি জানি এই গাড়িটা আমার পিকআপ সাথে মারা যাওয়ার সাথে গাড়ির মানে যার মতো লোক ছিল পড়ে গেছে একজন। আর হাত ভাঙা গেছে, পা ভাঙা গেছে, ও আঘাত পাচ্ছে, কারো হাতের মতো সিলে গেছে। থেকে ফ্যামিলির মাঝে তাই রোজগার, তাই রুজি করতা, ছেলে মেয়ে 3টা আছে, 3টা পড়ালেখা করে। তো যেহেতু পড়ালেখা করে তান আনিয়া খাওয়াইতা, এখন যেহেতু নাই, এখন আর আল্লাহ আসুন নিয়ম বালি শিখিয়ে এবং আইনিভাবে গাড়ি চালানোর জন্য নির্দেশ দেওয়ার জন্য এই আশা আমি প্রত্যাশা করছি। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায় খাগড়াছড়ি থেকে কাঁঠাল বোঝাই করে সিলেট যাচ্ছিল ট্রাকটি। সিলেট থেকে পিকআপ ভ্যানে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জে যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। পথে সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ, তবে পালিয়েছে ট্রাক চালক। জব্দ করা হয়েছে ট্রাকটি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। যারা আহত হয়েছেন তাদের ট্রিটমেন্ট চলতেছে, তাদের ভিতরে কয়েকজন আশঙ্কাজনক আছে এবং আপাতত পরিস্থিতি শান্ত আছে। খাগড়াছড়ি থেকে একটি কাঁঠাল বোঝাই ট্রাক এবং সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি ডিআই পিকআপ, যাতে আপনার 15 থেকে 16 জন নির্মাণ শ্রমিক ছিল। তো এই দুটো ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষের ফলে ঘটনাস্থলে 4 জন নির্মাণ শ্রমিক নিহত হয় এবং হাসপাতালে নেওয়ার পরে আরও 4 জন নির্মাণ শ্রমিক নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। রাতের সময়ে আরও থাকছে। এবার রাজধানীতে বসবে 27টি পশুর হাট। ট্রাকে চাঁদাবাজি ঠেকাতে কঠোর অবস্থানে সরকার। গরু চোরাচালান ঠেকাতে সীমান্তেও থাকবে বিজিবির কড়া নজরদারি। রাজধানীর অপরাধপ্রবণ এলাকায় বসছে নতুন পুলিশ ক্যাম্প। ঝুঁকিপূর্ণ এলাকায় ব্লক রেইডে বন্ধ হচ্ছে সন্ত্রাসীদের পালানোর পথ। ডিএমপির অবসরপ্রাপ্ত কমিশনার জানিয়েছেন, সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে চলছে বিশেষ অভিযান। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গুরুত্ব পেয়ে আসছে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের বিষয়টি। রাজধানীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানের বিষয়ে রোববার মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। তিনি জানান, চলতি মাস থেকে শুরু হয়েছে বিশেষ অভিযান। 48 ঘন্টায় 58 জন চাঁদাবাজকে গ্রেফতার সহ তালিকাভুক্ত আরও 94 জনকে আটক করা হয়েছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 58 জন তালিকাভুক্ত চাঁদাবাজ এবং 94 জন তাদের সহযোগী চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে এবং বিভিন্ন মামলায় বা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মোহাম্মদপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে নতুন একটি থানার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদনের কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার। এছাড়া সন্ত্রাসী চাঁদাবাজদের তালিকা নিয়মিত হালনাগাদ হচ্ছে জানিয়ে অপরাধীদের ছাড়াতে কেউ তদবির করলে তাকেও চক্রের অংশ হিসেবে ধরা হবে বলে জানান তিনি। মোহাম্মদপুরে আরও 2টি ক্যাম্প আছে, মোহাম্মদপুর ক্যাম্প প্লাস ওইদিকে রায়ের বাজার ক্যাম্প। এবং মোহাম্মদপুরে একটা থানা স্থাপনের জন্য আমরা প্রস্তাব রেডি করতেছি। রায়ের বাজার থানা স্থাপনের প্রস্তাব অলরেডি মন্ত্রণালয় পর্যায়ে আছে। চলমান সাঁড়াশি অভিযান অব্যাহত থাকলে রাজধানীতে অপরাধ আরও কমে আসবে বলে আশা প্রকাশ করেন ডিএমপি কমিশনার। আমাদের অভিযান অব্যাহত আছে এবং জোরদার করা হয়েছে। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে নেমেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। হকারদের দেওয়া হচ্ছে পরিচয়পত্র। নির্দিষ্ট অঙ্কের ফি দিয়ে মিলবে এলাকা ভিত্তিক ব্যবসা করার সুযোগ। নগর পরিকল্পনাবিদ বলছেন, বরাদ্দে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে ভেস্তে যেতে পারে উদ্যোগ। তানভীর হাসান মেঘের রিপোর্ট। রাজধানীতে ফুটপাত দখল আর উচ্ছেদ যেন ইঁদুর বিড়াল খেলা।
এই দোলাচলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন পথচারীরা। স্থায়ী সমাধানের দাবিতে আওয়াজ তুলতে তুলতে যেন ক্লান্ত নগরবাসী। অভিযোগ আছে ফুটপাত দখলকে ঘিরে গড়ে উঠেছে কোটি টাকার চাঁদাবাজির চক্র। প্রভাবশালীদের নিয়মিত অর্থ দিয়েই দোকান খুলতে হয় হকারদের। তবে এবার এই চক্র ভাঙতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। 2 সিটি কর্পোরেশন ডিএমপির সহায়তায় হকারদের তথ্য সংগ্রহ শুরু করেছে। এর মধ্যে গুলিস্তানের রমনা ভবন সংলগ্ন লিংক রোড এলাকায় হকারদের জন্য সাদা রঙের দাগ কেটে জায়গা নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সিটি প্রশাসক সময় সংবাদকে জানালেন কিভাবে হবে এলাকা ভিত্তিক হকার পুনর্বাসন। তাদেরকে আইডি দিচ্ছে এটা একটা চেক থাকবে, এটাকে আমরা ছবি তুলে পুশ করলে তার ডিটেলস বৃত্তান্ত বের হয়ে আসবে। প্লাস আরেকটা আমরা নাম্বার প্লেট দেব, দুইটার মধ্যে উল্লেখ থাকবে যে সে কোন জায়গাটায় ব্যবসা করবে। স্পট নির্ধারণ করে হকার পুনর্বাসন কাজ শুরু করতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে হকারদের পরিচয়পত্র দিয়েই এখন পর্যন্ত থেমে আছে তাদের কার্যক্রম। খেলার মাঠকে বন্ধ করে দিয়ে তাদেরকে আমরা সেখানে বসাতে পারি না। সেই কারণে যেখানে একটু খালি জায়গা আছে, যেখানে যানজট হওয়ার কোনো সুযোগ নেই, সেখানে আমরা আপাতত তাদেরকে স্থানান্তর করছি। চৌকি কিংবা স্থায়ী কোনো দোকান থাকতে পারবে না। একটা ট্রলি সিস্টেম করে সেখানে আসবেন এবং নির্দিষ্ট একটা জায়গায় সেটা রাখতে হবে। যদি এই পরিকল্পনা সফলতা আসে তাহলে সড়কে ট্রাফিকের আমূল পরিবর্তন আসবে বলে মনে করছে ডিএমপি। আমি তো মনে করি যে ট্রাফিক ব্যবস্থাপনা একটা আমূল চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা সবাইকে একটা রিকোয়েস্ট করেছি যে আপনারা দয়া করে রাস্তাটা ছেড়ে দিবেন। এদিকে মাঠ পর্যায়ে 2 সিটি কর্পোরেশন কাজ শুরু করলেও হকারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পুলিশ এসে তাদেরকে করে নিয়ে গেছে, কোথায় কি হবে সেটা তো এখন আমরা জানি না। পরিচয়পত্র আর পুনর্বাসনের এই নতুন উদ্যোগ কি শেষ পর্যন্ত হকারদের ভাগ্যের বদল ঘটাবে, নাকি বরাবরের মতো এবারও তা কাগজে কলমে কিংবা পরিকল্পনাতেই সীমাবদ্ধ থাকবে, সেটাই এখন দেখার বিষয়। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে পণ্য পরিবহনে। ঢাকার সঙ্গে বিভিন্ন রুটে ট্রাক প্রতি ভাড়া বেড়েছে 10 থেকে 15,000 টাকা। খরচ বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে সবজির আড়ত থেকে খুচরা বাজারে। জ্বালানির দাম বৃদ্ধির সুযোগ নিয়ে ভোক্তার পকেট কাটায় জড়িতদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ ক্যাবের। সাইফুল ইসলামের রিপোর্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই রাজধানীতে আসছে সবজি। সন্ধ্যার পর থেকে রওনা দেয়া এসব ট্রাক শুধু সবজিই নয়, ডিজেলের দাম বৃদ্ধির চাপ নিয়ে যাচ্ছে ঢাকায়। প্রতি লিটার ডিজেলে 15 টাকা বৃদ্ধির পর ঢাকার সাথে বিভিন্ন রুটে ট্রাক ভাড়া বেড়েছে 10,000 টাকা থেকে 15,000 টাকা। পরিসংখ্যান বলছে সাতক্ষীরা থেকে ঢাকার দূরত্ব 237 কিলোমিটার। এক্ষেত্রে সাতক্ষীরা থেকে 15 মেট্রিক টন সবজি বোঝায় একটি ট্রাক ঢাকায় পৌঁছাতে তেলের প্রয়োজন হয় 52.5 লিটার। আগের হিসেবে জ্বালানি ব্যয় হতো 5,250 টাকা, ট্রাক ভাড়া ছিল 20,000 টাকা। বর্তমানে 115 টাকা লিটারে একই রাস্তায় ব্যয় বেড়েছে মাত্র 800 টাকা, কিন্তু পরিবহনে বাড়তি ভাড়া যোগ হয়েছে 15,000 টাকা। এতে প্রতি কেজি সবজি পরিবহনে খরচ বাড়ল 1 টাকা। এখন মনে করেন আপনি ডিজেলের দাম বাড়ার কারণে মনে করেন আপনার একটা গাড়ি ভাড়া দিতেছি আমরা মনে করেন 35,000। তেল বেশি লাগছে, যার কারণে ভাড়া বেশি। ঢাকার বাজারে হিসেবে 1 টাকা বাড়ার কথা থাকলেও ব্যবসায়ীদের দাবি কেজিতে দাম বেড়েছে 3 টাকা। কেজি মালে গাড়ি ভাড়া আপনার আছে, আগে ছিল 3 টাকা, এখন হয়েছে 6 টাকা। আগে ক্যারিং খরচ ছিল তার থেকে ডাবল হয়ে গেছে। চালের বাজারেও পড়েছে এর প্রভাব। ব্যবসায়ীদের অভিযোগ, গাড়ির সংকট ও জ্বালানি নিতে অতিরিক্ত সময় ব্যয় হওয়ায় মোকাম ভিত্তিক 15 মেট্রিক টন ধারণ ক্ষমতার ট্রাকে ভাড়া বেড়েছে 5,000 টাকা। হিসেবে 50 কেজি বস্তায় মাত্র 16 থেকে 17 টাকা বাড়ার কথা থাকলেও খুচরায় প্রভাব পড়েছে 100 টাকা। মোকাম বেঁধে 4-5 হাজার টাকা বাড়তি। আমরা তো ধরেন যেগুলো আছে এগুলা সব বেশিরভাগই ক্রেতার উপর দিয়ে দিব। বিভিন্ন যানবাহনের ভাড়া বাড়াতে আবার মোটামুটি 2-3 টাকা আবার বাড়িয়ে গেছে। জ্বালানির দাম বৃদ্ধির সুযোগ নিয়ে ভোক্তার পকেট কাটায় জড়িতদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ ক্যাবের। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন তারা দেখেও না দেখার মতো ভান করে থাকে। অনৈতিক ছাড় দেওয়ার যে মানসিকতা, এটা থেকে বের হয়ে আসতে হবে। জ্বালানির দাম বৃদ্ধির সাথে পরিবহন খরচ মিলিয়ে সবজির দাম বাড়ায় এই রেশে ভুক্তভোগী সাধারণ মানুষ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে দেশের পরিবহন খাতে তৈরি হয়েছে বড় ধরনের চাপ, আর সেই চাপ গিয়ে পড়ছে নিত্যপণ্যের বাজারে।
এতে করে অস্বস্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এমন কঠিন পরিস্থিতি থেকে উত্তরণে সমন্বয়হীনতাকে বাদ দিয়ে দীর্ঘমেয়াদী জ্বালানি ব্যবস্থাপনায় নতুনত্ব আনার তাগিদ খাত সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে এবার রাজধানীতে বসবে 27টি পশুর হাট। যেখানে সেখানে হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী। সীমান্ত দিয়ে অবৈধভাবে যেন পশু আনতে না পারে সেজন্য সতর্ক বিজিবি। এছাড়াও চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন মন্ত্রী। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে অবাধ পরিবহন নিশ্চিত করতে রোববার বৈঠকে বসে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বৈঠক শেষে এবছর কোরবানিযোগ্য পশুর পরিসংখ্যান তুলে ধরেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। বলেন, কোরবানির পশুর কোনো ঘাটতি হবে না, বরং উদ্বৃত্ত থাকতে পারে 22 লাখের বেশি। এ অবস্থায় অবৈধ চোরাচালান ঠেকাতে সীমান্তে জিরো টলারেন্স দেখাবে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী। বর্ডার দিয়ে অতীতে যে পরিমাণে আসতো, আমার ধারণা গত বছর তার 1/4 তো আসে নাই। আগামী দিনে জিরো হবে। এই মুহূর্তে আমার 1 কোটি প্লাস কোরবানের গরু, ছাগল, মহিষ আছে। এবছর ঢাকায় 27টি সহ সারা দেশে 3600টি পশুর হাট বসবে। নির্বিঘ্নে পশু পরিবহনে সড়ক, মহাসড়ক ও সেতু এলাকায় থাকবে বিশেষ ব্যবস্থা। চাঁদাবাজি বন্ধে অভিযান চালাচ্ছে সরকার। চাঁদাবাজি, রাহাজানি, এই ধরনের ধান্দামির ভিতরে যারা আছে এদের ভিতরে একটা অভিযান গত পরশু থেকে শুরু হয়েছে। এই সরকারের প্রথম টার্গেট এদেশের সাধারণ মানুষের অর্থনীতিকে শক্তিশালী করা, এদেশকে চাঁদাবাজ মুক্ত করা। কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষা ও রোগ শনাক্তে হাটগুলোতে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার জামিল আহমেদ লিমনের মরদেহবাহী বিমান। স্থানীয় সময় শনিবার রাতে ফ্লোরিডার অরল্যান্ডো বিমানবন্দর থেকে রওনা হয়ে ঢাকায় পৌঁছাবে সোমবার সকালে। নিহত আরেক শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। 6 মে তার জানাজার পর মরদেহ ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। অশ্রু আর ভালোবাসায় সহপাঠীরা বিদায় জানানোর দুদিন পর এবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে জামিল আহমেদ লিমনের মরদেহ। স্থানীয় সময় শনিবার রাত 8:45টায় জামিলের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি অরল্যান্ডো বিমানবন্দর ছাড়ে। দুবাই হয়ে সোমবার সকালে ঢাকায় পৌঁছাবে মরদেহ। মর্মান্তিক নৃশংস হত্যাকাণ্ডের শিকার জামিল লিমনের মরদেহ আজ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করল। এই মরদেহ বাংলাদেশে পৌঁছবে 4 মে সকাল 8:40। এদিকে খুন হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আগামী 6 মে তার জানাজা হবে। এরপরই বৃষ্টির মরদেহ ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তদন্তকারী সংস্থার দাবি, জামিলের রুমমেট হিশাম গার্ভে পরিকল্পিতভাবে দুজনকে হত্যা করেছে। পুলিশ তাকে গ্রেফতার করার পর আদালত জামিন নাকচ করে অভিযুক্তকে কারাগারে পাঠিয়েছে। সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ক্লাস, পরীক্ষা সবই চলছে, কিন্তু ক্যাম্পাস জুড়েই যেন নীরবতা, শোকের ছায়া। কোনোভাবেই জামিল ও বৃষ্টির স্মৃতি ভুলতে পারছে না তার সহপাঠীরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভারতের পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা সোমবার। যদিও সারা দেশে নজর থাকবে পশ্চিমবঙ্গের দিকেই। রাজ্যটিতে মমতার প্রত্যাবর্তন নাকি ক্ষমতার পালাবদল হবে তা নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠ। সুব্রত আচার্যের রিপোর্ট। পশ্চিমবঙ্গে 2011 সালে বামফ্রন্টকে হটিয়ে ক্ষমতার মসনদে বসে তৃণমূল কংগ্রেস। এরপর 2016 এবং 2021 দুই বিধানসভা নির্বাচনেও কার্যত বড় ব্যবধানে জিতে নিজেদের প্রত্যাবর্তন নিশ্চিত করে মা মাটি মানুষের সরকার বলে পরিচিত তৃণমূল। এদিকে 2016 থেকে রাজনৈতিক উত্থানের সূচকে পা রাখা বিজেপিও 2021 সালে তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করে নিজেদের ভোটের হার বাড়ায়, আর ক্রমশ দুর্বল হতে শুরু করে বাম ও কংগ্রেস শিবির।
বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত যাই হোক না কেন, গোটা দেশের নজর সোমবার ইভিএম এর দিকেই। কারণ এদিনই জানা যাবে রাজ্যটিতে মমতার মামাটি মানুষের সরকারের প্রত্যাবর্তন না পরিবর্তনের ডাক দিয়ে নরেন্দ্র মোদীর বিজেপির উত্থান হবে। যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আসামেও এবার গেরুয়া শিবিরের সঙ্গে লড়াই হবে কংগ্রেসের। কেরালায় বুথ ফেরত সমীক্ষায় পরিবর্তনের ইঙ্গিত থাকলেও আসল চিত্র জানা যাবে ইভিএম এর ফল থেকেই। তামিলনাড়ুতেও ক্ষমতার পালাবদলের ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন সংস্থার জরিপ। পুদুচেরিতে লড়াই ছোট হলেও রাজনৈতিক হিসাব বড় বলেই মনে করছেন রাজনৈতিক মহল। ভোট বিশ্লেষকরা বলছেন সোমবারের ফল শুধু 5 রাজ্যের সরকার গঠনের অঙ্ক নয়, বরং তা বুঝিয়ে দেবে ভোটাররা পুরনো সরকারের আস্থা রাখলেন নাকি পরিবর্তনের পথেই হাঁটলেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। পাকিস্তান বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে মিরপুরে অনুশীলন করেছে লাল বলের ক্রিকেটাররা। একাডেমি মাঠে ম্যাচ সিনারিওতে অনুশীলন করেন মুশফিক, জয়, তাইজুল সহ 6 ক্রিকেটার। এই সেশন শেষে মূল মাঠে ফিল্ডিং প্র্যাকটিস করেন তারা। আগের দিন ম্যাচ থাকে এদিন বিশ্রামে ছিলেন স্কোয়াডের লিটন, তানজিদ, তামিমরা। 8 মে মিরপুরে পাকিস্তান বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ বাস্তবায়ন হবে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ডিসিদের কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে 32 জনকে হত্যার প্রমাণ। 7 জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল। আসামি হচ্ছে অর্থের যোগানদাতারাও, জানালেন চিফ প্রসিকিউটর। এবং হ্যাঁ ভোট দিতে বলে ক্ষমতায় এসে গণভোট অস্বীকার করাই প্রতারণা। ফ্যাসিবাদের পথে বিএনপি। অভিযোগ 11 দলের, জন আকাঙ্ক্ষা পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।